সাবরমতী নদীর কিনারায় একটা অনেক বড় গ্রাম ছিল। গান্ধীজির স্মরণে এখানকার লোকেরা এই গ্রামের নাম গান্ধীনগর রেখেছিল, আর গান্ধীজির আদর্শেই পুরো গ্রাম চলতো। আমাদের গান্ধীনগরে আজকেও যেন এমনই মনে হয় যে বাপু এখনো যেন আমাদের সাথেই রয়েছে, আর প্রয়োজনের সময় আমাদেরকে পথ দেখায় সে। ঠিকই বলেছিস ভাই, তবেই তো আজও এখানে মনের মধ্যে মনুষ্যত্ব বেঁচে রয়েছে। আর যখনই কারো সাহায্যের প্রয়োজন হয় তখন একসাথে অনেকেই চলে আসে তাকে সাহায্য করার জন্য, তাই না? আর এটাই তো বাপু আমাদের শিখিয়ে গেছেন যে মনুষ্যত্বকে কখনো শেষ হতে দিতে নেই, নিজের ভেতরে বাঁচিয়ে রাখতে হয়। বৃষ্টির মরশুম শুরু হয়ে যায়, আর তীব্র বৃষ্টি হওয়ার কারণে সাবরমতী নদীর জল অনেক গুণ বাড়তে শুরু করে। এবছরে তো বেশ বৃষ্টি হচ্ছে দেখছি। যদি এইভাবে চলতে থাকে তাহলে বৃষ্টির জল নদীতে বন্যা দেখা দেবে। গতবারে যখন বন্যা এসেছিল তুমি দেখেছিলে জীবন কাটাতে কত কষ্ট হচ্ছিল, ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছিল। গান্ধীনগরের লোকেদের যেই ব্যাপারে ভয় ছিল সেটাই হলো। তীব্র বৃষ্টি হওয়ার কারণে সাবরমতী নদীতে বন্যা চলে আসে, আর লোকেদের ঘরে জল ঢুকতে লাগে। লোকেদের বাড়ি থেকে বাইরে বেরোনো মুশকিল হয়ে গেল। সমস্ত রাস্তা, গ্রাম, জঙ্গল সবকিছু জলে ভরে গেছিল। দেখলে তো, যা ভয় পাচ্ছিলাম তাই হলো। এখন এই বর্ষাকাল যে আমরা কি করে কাটাবো কে জানে। হে ভগবান, তুমি কিছু করো। আরে আমার বাড়িতে মুদিখানা মালও নেই। বন্যার জলের কারণে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে, গ্রামের বাইরে যাওয়াই অসুবিধা হচ্ছে। গান্ধীনগরে বন্যা হওয়ার কারণে শহর থেকে সমস্ত কানেকশন ভেঙে গেল। এখন লোকেদের কাছে বাড়ির ভেতরে যেটুকু রেশন আর খাবার দাবারের জিনিস বেঁচেছিল আস্তে আস্তে সব শেষ হতে শুরু হলো। কিষান ভাই, আজকে বাড়িতে যেটুকু মাল ছিল সব শেষ হয়ে গেছে। তোর বাড়িতে যদি কিছু থাকে তাহলে আমাকে দে না রে। আরে আমার বাড়ির সব জিনিসপত্র কালকে রাত্রেই শেষ হয়ে গেছে রে। আজকে সেই কারণে আমি এখনো জলখাবার খাইনি। এইভাবেই সমস্ত লোকেদের এখন খিদের চোটে মরার সময় এসে গেছিল। এই কথাটা জানার পর অন্য গ্রামের একটা ছেলে প্রণব এই গ্রামে এসে ফুচকা বিক্রি করার কথা ভাবে। ওই ছেলেটা একটা নৌকো বানায় আর এখানে ফুচকা বিক্রি করতে আসে। চলে এসো দাদারা, ফুচকা খেয়ে যাও। 10 টাকায় 5টা ফুচকা পাবে তোমরা। প্রণবের আওয়াজ শুনে অনেক লোকেরা নিজের বাড়ির ছাদ থেকেই তাকে আওয়াজ দিত আর ফুচকা খাওয়ার জন্য বলতো। প্রণব সুনিতার বাড়ির কাছে ফুচকা দিতে যায়, আর তক্ষুনি জলের একটা ঢেউ আসে আর তার নৌকোটাকে পাল্টে দেয়। বাঁচাও, কেউ আমাকে রক্ষা করো, বাঁচাও। আমি সাঁতার কাটতে জানি না, আমি ডুবে যাব, বাঁচাও। কিন্তু জলের গতি এত তেজ ছিল যে কেউ চাইলেও তার সাহায্য করতে পারছিল না। আর অবশেষে প্রণব বন্যার জলে বয়ে যায় আর এই গ্রাম থেকে বাইরে চলে যায় আর একটা গাছের কাছে দাঁড়ায়। ওরে বাবারে, আজকে এক্ষুনি মরে যেতাম আমি। এই গাছের নৌকোটা আমাকে ফুচকা বিক্রি করতে দিল না। এখন অন্য কোনো উপায় আমায় খুঁজতে হবে। প্রণব জঙ্গল থেকে বাড়ির দিকে যাচ্ছিলই যে তক্ষুনি তার নজর পড়ল পাহাড়ের ওপর ওড়া মেঘের ওপর। তার মাথায় একটা বুদ্ধি আসে যে ও মেঘের একটা নৌকো বানাবে আর তার মধ্যে ফুচকা বিক্রি করবে। আর ও মেঘের কাছে যায়। আচ্ছা, আমি এখান থেকে কিছু মেঘ নিয়ে যেতে পারি কি? আমার একটা নৌকার দরকার। হ্যাঁ, এই সব মেঘ তো প্রকৃতিরই দেওয়া, তার ব্যবহার তুমি নিজের জন্য করতেই পারো। তবে একটা কথা মনে রেখো, যদি তুমি কখনো এই মেঘের ব্যবহার নিজের স্বার্থ আর লোভের জন্য করে থাকো তাহলে এ তোমাকে অবশ্যই ক্ষতি করে দেবে। ঠিক আছে, আমি কখনো এর প্রয়োগ নিজের লোভের জন্য করব না। কিন্তু এখন আমায় তাড়াতাড়ি কিছু মেঘ দিয়ে দিন না, আমাকে ফুচকা বিক্রি করতে যেতেই হবে। প্রণব পাহাড়ের ওপর থেকে কিছু একটা মেঘ নেয় আর সেটা দিয়ে নৌকো বানায় আর তার মধ্যে ফুচকা নিয়ে নেয় আর গান্ধীনগরের জন্য বেরিয়ে পড়ে। এইবারও খুব জোরে ঢেউ আসছিল। ঢেউ প্রণবের জাদুই মেঘের নৌকোর সঙ্গে ধাক্কা খায়, কিন্তু নৌকোটার কোনো ক্ষতি হয় না। দেখলে, এখন এই মেঘের সাহায্যে আমি ফুচকা বিক্রি করতে পারি। এই নদীর স্রোত আমার কোনো ক্ষতি করবে না। প্রণব আবার ফুচকা বিক্রি করার জন্য আওয়াজ লাগায়।
এসো ভাইয়েরা, এসো এসো, ফুচকা খেয়ে যাও, টাটকা টাটকা ফুচকা খেয়ে যাও তোমরা। প্রণবের আওয়াজ শুনে সুনিতা নিজের ছাদে চলে আসে আর প্রণবকে আওয়াজ লাগায়। আরে দাদা, কেমন আছো তুমি? সেই দিন তো তোমার নৌকো চলে গেছিল বন্যায়, আজ একটু সাবধানে। আরে আপনি চিন্তা করবেন না বোন, আজকে সেরকম কিছু হবে না। এখন আমার কাছে মেঘের নৌকা আছে, জলের স্রোতের কোনো প্রভাব পড়ে না এর উপরে। আপনি শুধু ফুচকা খান। অনেক খিদে পেয়েছে, 20 টাকা দিয়ে দাও। প্রণব 20 টাকার ফুচকা একটা প্লেটে সুনিতাকে তার ছাতেই দিয়ে দেয় আর নিজের জাদুই মেঘের নৌকো নিয়ে অন্য বাড়ির দিকে বেরিয়ে পড়ে। কিষানের চোখ পড়ল প্রণবের ওপর আর ও ওকে আওয়াজ দিয়ে ডেকে পাঠায়। বাহ, খুব ভালো হয়েছে যে তুমি এসে গেছো। কতদিন হয়ে গেল কিছু খাইনি আমি। এখন ফুচকা দিয়ে নিজের পেটটা ভরিয়ে নিয়ে একটু ওই 1 প্লেট ফুচকা আমাকে তাড়াতাড়ি দাও তো দেখি। প্রণব 1 প্লেট ফুচকা বানিয়ে কিষানকে দিয়ে দেয় আর কিষান খিদের চোটে তাড়াতাড়ি ফুচকা খেয়ে শেষ করে দেয়। ভাই, আর 1 প্লেট দাও না তুমি আমায়। এখন প্রণব ফুচকা বানাতে শুরু করে আর কিষান খেতে শুরু করে। অনেকক্ষণ পর্যন্ত এরকমটাই চলতে থাকে আর কিছুক্ষণ পর যখন কিষানের খিদে মিটে যায় তখন ও নিজেই প্রণবকে দাঁড়াতে বলে। ব্যাস ভাই ব্যাস, এখন পেট ভরে গেছে আমার, আর বানাতে হবে না তোমাকে। তা কত টাকা হলো আমাকে বলবে এবার? আপনার 50 টাকা হলো। প্রণব অন্য বাড়ির দিকে চলে যায়। এইভাবেই এখন প্রণবের ফুচকা বিক্রি করার কাজ বন্যাতেও ভালোভাবেই চলতে শুরু করে। কিন্তু কিছু সময় পর তার লোভ চলে আসে আর ও ফুচকা খুব দামে বিক্রি করতে শুরু করে। দাদা, 1 প্লেট ফুচকা কত করে দিলে গো? 100 টাকার। এটা তো অনেক বেশি দামে বিক্রি করছো। বন্যা এসেছে বলে এত লাভ উঠিও না যে গরিব লোকেরা খিদের চোটে মরে যায়। আরে ফুচকা খেতে চাইলে খাও, আমাকে শেখাতে এসো না যে আমার কি করা উচিত আর কি করা উচিত না। এমনিতেও আমি অনেক পরিশ্রম করেছি, এখন টাকা কামানোর সুযোগ, তাই না? এখন প্রণব নিজের ইচ্ছে মতো লোকেদের থেকে টাকা নিত। ও কারোর ওপরে দয়াই করছিল না, কেউ খিদের চোটে মরলই না কেন। আরে বাবু, খুব খিদে পেয়েছে, আমাকে ফুচকা খাইয়ে দাও, কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতো টাকা নেই। আমি দড়ি বানানোর কাজ করি, কিন্তু বন্যার কারণে কেউ আমার কাছে দড়ি কিনছেই না। টাকা নেই তাহলে না খেতে পেয়েই মরো তুমি। আমি এখানে টাকা রোজগার করতেই এসেছি, তোমাদেরকে খাওয়াতে নয়। প্রণব লোভের চোটে ওই বুড়ি মহিলাকে ওখানেই খিদের চোটে মরতে ছেড়ে দেয় আর এগিয়ে যায়। ওই মেঘ রাজার কথা ভুলে গেছিল, কিন্তু তক্ষুনি তার জাদুই মেঘের নৌকো ফাটতে শুরু করে আর তার নৌকো ডুবে যায়। এটা দেখে ওই বুড়ি মহিলা নিজের বানানো দড়ি তার দিকে ফেলে দেয়। এই নাও বাবু, তাড়াতাড়ি দড়িটা ধরে ওপরে চলে এসো, নয়তো এই ঢেউ তোমাকে বয়ে নিয়ে যাবে। প্রণব দড়ির সাহায্যে ওপরে চলে আসে। আমায় ক্ষমা করে দাও ঠাকুমা, আমি তোমাকে ফুচকা না দিয়েই চলে গেছিলাম, অন্যায় করেছি আমি, আর আজকে তুমি আমার প্রাণ রক্ষা করলে। এখন প্রণব নিজের ভুল বুঝতে পেরে গেছে আর ও সমস্ত লোকেদের কাছে ক্ষমা চায় আর বন্যা শেষ হওয়া পর্যন্ত সমস্ত লোকেদেরকে ফুচকা খাইয়ে তাদের খিদে মেটায়। কমলীপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে নয়ন নামের এক ব্যক্তি একটা স্কুলে পিয়নের কাজ করত। ও সব সময় সাইকেল দিয়েই স্কুলে আসা যাওয়া করত। ও সারা দিন পরিশ্রম করে নিজের বাড়ি চলে আসতো। গিন্নি, এই মাসের মাইনেটা একটু দেরি করে আসবে। তোমার কাছে গত মাসের কিছু টাকা আছে তো নাকি? তুমি এসব কি কথা বলছো? গত মাসের সমস্ত হিসেব 15 তারিখেই শেষ হয়ে গেছিল। বাকির অর্ধেক মাস আমরা উধার নিয়ে করেছি, আর আজ এই সময়ের খাবার ছাড়া আমাদের কাছে টাকাও নেই গো। তুমি বাড়িতেই দাঁড়াও, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি, বুঝলে? দেখি যদি কেউ কিছু ধারে দিয়ে দেয় আমায়। নয়ন বাজারে গিয়ে সবার কাছে উধারে সবজি কেনার কথা বলে, কিন্তু তাকে কেউই সবজি উধারে দেয় না। নিরাশ হয়ে ও অবশেষে নিজের গ্রামের প্রধানের বাড়িতে যায় আর ওনাকে বলে, হুজুর, কিছু টাকা যদি ধার পাই তাহলে খুবই উপকার হয় আমার।
আমি আপনাকে মাসের মাইনে পাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব। আরে নয়ন বাবা, এটা আবার বলার কি আছে? এসো এসো, আর নিয়ে যাও নিয়ে যাও। এই নাও, পুরো 1,000 টাকা দিলাম। তুমি আমাকে তোমার সময় মতোই পয়সা দিও। আপনার টাকা সুদ সমেত ফিরিয়ে দেব আপনাকে। আরে সুদ টুদ কিছু লাগবে না, তুমি আরামসে দিও আমাকে। প্রধান নয়নের জমিন নেওয়ার চক্করে ছিল। কমলিপুরে সবচেয়ে বেশি জমিন ওই প্রধানের কাছেই ছিল। নায়েব মশাই খুবই ভালো, একবার বলতেই টাকাটা দিয়ে দিলেন। সারা বাজারে আমি ঘুরে বেরিয়েছি, সারা বাজারে আমি ঘুরে বেড়ালাম, কিন্তু কেউ আমাকে একটা দানা করিও দেয়নি। আমাদেরকে প্রধান মশাইয়ের থেকে বেঁচে থাকা উচিত। খেতে কবজা করার জন্য উনি সবসময় এরকম ভাবেই কথা বলেন। সীমার এই কথাটা খুব অস্থির করছিল। কমলিপুরে গ্রীষ্ম বাড়তে শুরু করলো। প্রত্যেক দিকে লু আর প্রত্যেক দিকে সূর্যের প্রকোপ ছড়িয়ে পড়েছিল। লোকেরা গরমের কারণে এত অস্থির ছিল যে শুধু আর শুধু রাত্রিবেলাই বাড়ির বাইরে বেরোতো। আরে হঠাৎ করে এত গরম হতে শুরু করলো কেন? কি হয়েছে? সবাই সকাল 7টা বাজে, কিন্তু এমন মনে হচ্ছে যেন দুপুর 2টো বাজছে, তাই না? আমার তো খুব ভয় করছে গো। আমাদেরকে এই গ্রাম ছেড়ে কিছু দিনের জন্য চলে যাওয়া উচিত, নয়তো এভাবে কি করে চালাবো। আরে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। নয়ন নিজের সাইকেল তুলে স্কুলের দিকে যেতে শুরু করে। তক্ষুনি তার নজর পড়ে একটা পাহাড়ের ওপর, যেখানে একটা বাচ্চা একটা ছোট্ট গাছের সঙ্গে ঝুলছিল। বাঁচাও বাঁচাও! ওরে বাবা রে, এই বাচ্চাটা খাদের মধ্যে কি করে পড়ে গেল? ওকে রক্ষা করতেই হবে আমাকে। বাবা, এই নাও দড়িটা ধরো শিগগির, আর এটা ধরে তুমি ওপরে চলে এসো। এই নাও ধরো। দড়ি দড়ি! সাবধানে, এসো এসো। নয়ন সেই দড়ির সাহায্যে ওই বাচ্চাটাকে ওখান থেকে বাঁচিয়ে নেয় আর ওকে জিজ্ঞাসা করে, বাবা তুমি এই খালের মধ্যে কি করে পড়লে? কি হয়েছিল? তোমার মা বাবা কোথায়? যেইমাত্র নয়ন ওই বাচ্চাটাকে এইটুকু জিজ্ঞাসা করে, ও সূর্যদেবের রূপ ধারণ করে ফেলল। আর তারপর সূর্য দেবতা বলে ওঠেন, হে বৎস, এই সমস্ত গ্রামবাসীদের উপরে একটা অভিশাপ লেগে রয়েছে। এখানকার লোকেরা একে অপরকে সাহায্যও করে না, আর না একে অপরের প্রতি ভালোবাসার কোনো রকম ধারণা রাখে। এই গ্রামবাসীরা আমাকে অপমান করেছিল। প্রণাম সূর্যদেব, আমি ঠিক কিছু বুঝলাম না। তুমি আমার প্রাণ রক্ষা করেছো, সেই কারণেই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে তুমি আর তোমার এই সাইকেলটা যেখানেই যাবে লোকেরা গরম থেকে একেবারে মুক্তি পাবে। বুঝতে পেরেছো? এই গ্রামে আমি অভিশাপ দিয়েছি যে টানা 7 বছর এই গ্রামে সূর্য খুব জোরে উঠবে আর গ্রামের লোকেরা একেবারেই শান্তি পাবে না, শুধুমাত্র তুমি ছাড়া। ধন্য সূর্যদেব, ধন্য সূর্যদেব, আমি আপনার কাছের জন্য কৃতজ্ঞ থাকিব সারা জীবন। এইটুকু বলে সূর্য দেবতা অদৃশ্য হয়ে যান। নয়ন নিজের সাইকেলকে দেখে, তখনও দেখতে পায় যে পুরোটা সাইকেল এসির হয়ে গেছে। সাইকেল থেকে এত ঠান্ডা হাওয়া আসছিল যে আশেপাশের সমস্ত জিনিস বরফে পরিবর্তিত হচ্ছিল। নয়ন এটা দেখে খুব খুশি হলো। নয়ন গিয়ে এই সমস্ত কথা নিজের স্ত্রীকে বলে দেয়। কি বললে? সাইকেল এসি? আমাকে দেখাও তো। নয়নের স্ত্রী গিয়ে সাইকেল এসিটা দেখলো। তার মধ্যে থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল। নয়নের সাইকেল এসির ব্যাপারে সমস্ত গ্রামবাসীরা জেনে যায়। সবাই সাইকেল এসির ব্যাপারে জেনে যায়। এই যে ভাই, আপনার সাইকেল এসির ব্যাপারে আমি অনেক কথাই শুনেছি। আপনি কি সাইকেল এসির হাওয়া একটু খাওয়াবেন নাকি? আরে ভাই, কেন না, সাইকেলের সামনে এসে বসে পড়ো, তাহলেই হয়ে যাবে। হাওয়া এমনিই পাবে তুমি, তাই না? আর এইভাবেই নয়ন সবাইকে দুপুরে নিজের সাইকেল এসির সাহায্যে সান্ত্বনা দিত। অনেক দিন কেটে গেছিল আর গ্রামবাসীদেরকে নয়ন শ্রাপ থেকে বাঁচাতে চাইছিল। নায়েব মশাই, যদি আপনি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি আপনাকে। আমাদের গ্রামের ওপরে সূর্যদেবের কি অভিশাপ লেগেছে আপনি কি বলতে পারেন? অনেক বছর আগে এই জায়গায় সূর্যদেবের একটা মন্দির ছিল। ওই জায়গাটা আমার বর্ববংশের হওয়ার কারণে আমি নিয়ে নিই আর মন্দিরটাকে বন্ধ করে দিই আমি। উনি মনে করলেন যে আমাদের গ্রামবাসীর লোকেরা ওনাকে অপমান করেছেন, সেই কারণেই আজ পর্যন্ত ওনার অভিশাপে মুক্ত হইনি আমরা। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এর একটা উপায় আমি নিশ্চয়ই বের করব। নয়ন নিজের সাইকেল এসি নিয়ে ওই বন্ধ হওয়া মন্দিরে চলে যায়। সেই সময় একটা লোক মুখোশ পরে নয়নের পিছু করছিল।
যেইমাত্র নয়ন সাইকেল এসিটা বার করে, পেছন থেকে ওই মুখোশ পরা লোকটা তার সাইকেল এসিটা চুরি করতে চেষ্টা করে। আর যেইমাত্র ওই লোকটা সাইকেল এসিটাকে ধরে, তক্ষুনি সে বিদ্যুতের একটা জোর ঝটকা খায়। চোর, তুমি কে? তোমার আওয়াজ শুনে মনে হচ্ছে আমি তোমাকে চিনি। আরে তুমি কে গো? তোমার মুখের মুখোশটা খোলো। নয়ন ওই লোকটার মুখোশ খুলে দেয় আর দেখে অবাক হয়ে যায়। ওই মুখোশের পেছনে অন্য কেউ নয়, বরং গ্রামের প্রধানই ছিলেন। না মশাই, আপনি আপনি এরকম একটা নোংরা কাজ কেন করছেন? তোমার সাইকেল এসিটা আমার দরকার ছিল। ওই সাইকেল এসিটা আমি বিদেশে বিক্রি করে অনেক ধনবান হতে চাইছিলাম। আপনার কাছে আমি এটা আশা করতে পারিনি না মশাই। আপনি আমার কাছে ছোট হয়ে গেলেন। আমায় ক্ষমা করে দিও বাবা, আমি লোভের কারণে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। সূর্যদেবের অপমান তো আমিই করেছিলাম, ওনার মূর্তিকে মন্দির থেকে চুরি করে। এখন এই মূর্তিটা কোথায় আমাকে বলুন, না হলে আমি সারা গ্রামের লোকেদের সামনে আপনার এই কুকর্মের কথা বলে দেব। মনে রাখবেন কথাটা। না না, এমন করো না। ওই মূর্তিটা আমি পাহাড়ের কাছে লুকিয়ে রেখেছি। নয়ন প্রধানের কথা শুনে পাহাড়ের দিকে চলে যায় আর ওখানে গিয়ে মন্দিরের মূর্তি এনে মন্দিরে আবার স্থাপিত করে দেয়। হে সূর্যদেব, আমাদের ভুলের জন্য আমাদেরকে ক্ষমা করে দিন। দয়া করে আমাদের উপর দয়া করুন। জয় শ্রী সূর্যদেব। দুজন স্বামী স্ত্রী প্রার্থনা করছিলই যে গ্রামের প্রত্যেক সাইকেল এসি হয়ে যায়, সমস্ত সাইকেলে এসি লেগে যায়। এইটা দেখে গ্রামবাসীরা খুব খুশি হয়। আরে আরে, এই দেখো আমার সাইকেলে এসি। আরে দেখবে এসো, আমার সাইকেলে এসি। এই না হলে কথা। একদম এরকমই জীবন আমার চাইছিলাম। আহা, এখন তো আমি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যাব। আমার সাইকেলেও এসি লেগে গেছে। এখন আমাদেরকে নয়ন দাদার বাড়িতে গিয়ে ঘুমোতে হবে না, আমরা এই সাইকেল থেকেই ঠান্ডা ঠান্ডা হাওয়া নেব। পুরো গ্রাম সূর্যদেবের শ্রাপ থেকে মুক্ত হয়ে গেছিল। নয়ন আর তার স্ত্রী সুখী সুখী নিজের জীবন কাটাতে লাগে। বাউরা গ্রামে একটা ছোট্ট স্কুল ছিল, যেটা অনেক পুরনো ছিল। স্কুলের অবস্থা খুবই খারাপ ছিল। বাচ্চাদের বসার ওই বেঞ্চগুলো ভাঙা ছিল আর তাদের ওপরে ঘুণ ধরে গিয়েছিল। ব্ল্যাকবোর্ডে ফাটল চড়ে এসেছিল। তার সাথে বর্ষাকালের সময় স্কুলের ছাদ থেকে জলও পড়ত। বাচ্চারা, তাড়াতাড়ি হোমওয়ার্ক চেক করিয়ে নাও। এক্ষুনি বৃষ্টি হতে চলেছে, নয়তো তোমাদের কপি ভিজে যাবে। বৃষ্টিতে খাতাপত্র ভিজে যাওয়ার ভয়ে সমস্ত স্টুডেন্টরা নিজেদের হোমওয়ার্ক চেক করানোর জন্য টিচারের কাছে চলে যায়। টিচার সব বাচ্চাদের হোমওয়ার্ক চেক করে আর ওদেরকে নতুন হোমওয়ার্ক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। ঠিক আছে বাচ্চারা, কাল সবাই নিজেদের হোমওয়ার্ক করে আসবে কিন্তু। আর এখন সোজা বাড়ি চলে যাও। কেউ যেন রাস্তায় ঘোরাফেরা না করে, কারণ বৃষ্টি খুব জোরে হতে চলেছে আর বৃষ্টিতে ভিজে গেলে শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, আমরা সবাই স্কুল থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব। সব ছাত্ররা বাড়ি চলে যায় আর ওদের যাবার পরে ম্যাডামও স্কুলের সব দরজা বন্ধ করে দিয়ে আর জানালা বন্ধ করে দিয়ে তারা চাবি লাগিয়ে দেয়। তারপর সে নিজের বাড়ি চলে যায়। সবাই চলে যাবার পরে খুব জোরে বৃষ্টিও শুরু হয়ে যায় আর তার সাথে বড় তুফানও চলে আসে। আর বড় তুফানের কারণে স্কুলটা ভেঙে নিচে পড়ে যায়। পরের দিন ম্যাডাম যখন স্কুলে যায় তখন সে দেখতে পায় যে স্কুলটা পুরোপুরি শেষ হয়ে গেছে। নাও, এখন এটাই দেখা বাকি ছিল। যেমন তেমন করে আমরা এই স্কুলটায় কাজ করছিলাম, এখন তো সেটাও থাকলো না। এখন বাচ্চাদের কি করে পড়াশোনা করাবো? টিচার গ্রামের প্রধানের কাছে চলে যায় আর তাকে এই ব্যাপারে সব কথা বলে। প্রধান মশাই, আমাদের স্কুল তুফানের কারণে ভেঙে গেছে। আমাদের স্কুলের জন্য নতুন বিল্ডিং এর দরকার পড়বে। আপনি কি আমাদের সাহায্য করবেন? আমার কাছে এত পয়সা তো নেই যে আমি একটা নতুন বিল্ডিং তৈরি করতে পারি, তাই না? কিন্তু আমরা সরকারের কাছে স্কুল বানানোর জন্য একটা অনুরোধ জানাতেই পারি। আপনি একটা কাগজে লিখে দিন, আমি তার উপরে সই করে দিয়ে গ্রামের প্রধানের মোহর ওর মধ্যে লাগিয়ে দিয়ে কার্যালয়তে জমা করিয়ে দেব, ঠিক আছে? টিচার স্কুলের বিল্ডিং তৈরি করার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখে প্রধান মশাইকে দিয়ে দেয়। প্রধান মশাই তাতে প্রধানের মোহর লাগিয়ে দিয়ে কাছাকাছি নিজের সরকারি অফিসে জমা করে দেয়। আর কয়েকদিন পরে একজন সরকারি ইঞ্জিনিয়ার এই স্কুলের নকশা বানানোর জন্য আর জায়গাটা ভালো করে দেখার জন্য গ্রামে চলে আসেন। এই নিন ম্যাডাম, আমি স্কুলের নকশাটা তৈরি করে দিয়েছি। আমি এর একটা কপি অফিসে জমা করে দেব। যেই সরকারের তরফ থেকে বাজেট পাস হয়ে যাবে
নতুন স্কুল তৈরি করার কাজও শুরু হয়ে যাবে। টিচারকে নতুন স্কুলের নকশা দেওয়ার পরে ইঞ্জিনিয়ার ওখান থেকে চলে যায় আর সরকারি অফিসে স্কুলের নকশাটাও দিয়ে দেয়। কিন্তু সরকারি অফিসার এই ব্যাপারে খুব ভালো করে নজরই দেন না, আর অনেক সময় কেটে যাবার পরেও স্কুল তৈরি হওয়ার কাজ শুরু হয় না। অনেক মাস অপেক্ষার করলাম, এখন তো 1 বছর হতে চলেছে, এখনো পর্যন্ত নতুন স্কুল তৈরি হওয়ার সংকেত পর্যন্ত পেলাম না। আমার তো মনে হয় না যে সরকার আমাদের জন্য স্কুল তৈরি করাবে। টিচার এই ব্যাপারে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলার জন্য তার অফিসে চলে যায়। আসুন ম্যাডাম, বসুন না, আমি তো আপনার কাছেই আসছিলাম। স্যার, আসলে আমাদের স্কুলের বিল্ডিংয়ের কাজ কবে থেকে শুরু হবে? 1 বছর হয়ে গেছে স্যার। বাচ্চাদের ভবিষ্যতের প্রশ্ন যে। আমি আর আপনাকে কি যে বলি, আমি তো সেদিনকেই নকশাটা দিয়ে দিয়েছিলাম, সেটা পাসও হয়ে গিয়েছিল। সরকারের তরফ থেকে যে স্কুলের বাজেটটা এসেছিল সেটা সরকারি অফিসাররা খেয়ে নিয়েছে, আর কাগজে এটাই দেখানো হয় যে স্কুল তৈরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। সরকারি অফিসারদের থেকে আশাই বা কি করব আমি? এই লোকেরা তো বাচ্চাদের ভবিষ্যৎটাও খারাপ করলো। কম করে স্কুলের টাকা তো ছেড়ে দিতেন, বেচারা বাচ্চাদের ভালো হয়ে যেত। আমি আপনার কাছে ক্ষমা চাইছি ম্যাডাম, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হয়ে গেল, কিন্তু এতে আমার কোনো দোষ নেই, আমি তো আমার কাজটা করেই দিয়েছিলাম। না, আমি এত সহজে বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ করতে দেব না। স্কুলের বিল্ডিং তৈরি না হলে কি হলো? আমি গাছের তলায় বাচ্চাদেরকে লেখাপড়া করাবো, কিন্তু আমি তাদের পড়াশোনা করিয়েই ছাড়বো। পরের দিন থেকে টিচার সবাইকে নিয়ে এসে একটা গাছের তলায় পড়াশোনা করাতে শুরু করে দেয়। সব বাচ্চারা এই ধরনের ক্লাস দেখে খুবই খুশি হয়। তখনই হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, আর বাচ্চারা বৃষ্টি থেকে বাঁচার জন্য এদিক ওদিক দৌড়তে শুরু করে দেয়। আরে, কোথায় যাচ্ছো? সাবধানে বাচ্চারা, বৃষ্টিতে পিছলে যেও না। কয়েকজন বাচ্চা পাশে দাঁড়িয়ে থাকা একটা খারাপ রিকশার ভেতরে গিয়ে বসে পড়ে। ম্যাডামও রিকশার ভেতরে চলে যায় আর ড্রাইভারের সিটে বসে সে বাচ্চাদেরকে পড়াতে শুরু করে দেয়। এটা তো আমরা ভালো জায়গা পেয়ে গেছি বাচ্চারা, আমরা এখানে বসেও পড়াশোনা করতে পারবো। কিন্তু ম্যাডাম, এই রিকশায় তো শুধু আমরা 4 জনই বসতে পারবো, বাকি স্টুডেন্টরা কি করে পড়াশোনা করবে? এই ব্যাপারে কিছু একটা ভাবতে হবে। আমি একটা উপায় বের করে নেব। তোমরা আজকের লেখাপড়া করে নাও আর বাড়ি চলে যাও। আমি কাল পর্যন্ত নতুন স্কুলের ব্যবস্থা করছি। সমস্ত বাচ্চারা যখন চলে যায় তখন ম্যাডাম একজন রিকশা মেকানিকের কাছে চলে যায়। আমাকে বাচ্চাদের জন্য একটা নতুন স্কুল বানাবো, তুমি কি আমার সাহায্য করবে? কোনো বিল্ডিং তৈরি করা মিস্ত্রি নয় আমি, কোনো বিল্ডিং তৈরি করা আমি কোনো রাজমিস্ত্রি নই যে আপনার জন্য আমি একটা স্কুল তৈরি করে দেব। আমি রিকশারই স্কুল বানাতে চাই, পাথরের নয়। সেই জন্যই তো তোমার কাছে এসেছি। রিকশা স্কুল? কিন্তু সেটা কিভাবে? আমি তো আজ অব্দি কখনো এই ধরনের স্কুলের নাম শুনেইনি আর দেখিও নি, তাই না? প্রথম আপনার মুখ থেকেই শুনলাম আমি এটা। ম্যাডাম, আমি একটা গরিব মানুষ, এটা দেখে আপনি আমার সাথে ঠাট্টা করছেন না তো আবার? আর যদি আপনি ঠাট্টা নাই করে থাকেন তাহলে আপনিই বলুন না যে আমি রিকশা স্কুলটা কিভাবে তৈরি করব। দেখো, ওখানে অনেকক্ষণ ধরে কিছু খারাপ রিকশা রয়েছে। তুমি কি ওই সবকটাকে জুড়ে নিয়ে এরকম একটা রিকশা স্কুল বানাতে পারো, যার মধ্যে আমার সমস্ত স্টুডেন্টরা একসাথে লেখাপড়া করতে পারবে? আচ্ছা, তাহলে এই ব্যাপার। আপনি আগে কেন বলেননি আমাকে? এটা তো আমি খুব সহজেই করতে পারবো, আপনি শুধু আমার কামালটা দেখতে থাকুন। আমি সব ভাঙা রিকশাগুলোকে জুড়ে দিয়ে এমন একটা পাঠশালা আমি তৈরি করব যে আপনি দেখে অবাক হয়ে যাবেন। এখন এই মেকানিক সব ভাঙা রিকশাগুলোকে এক জায়গায় গিয়ে জড়ো করে আর সেগুলোকে ওয়েল্ডিং করে জুড়ে দেয়। এই নিন ম্যাডাম, আপনার রিকশা স্কুল আমি তৈরি করে দিয়েছি, একদম চকচক করছে, দেখুন না। পড়াশোনা করার জন্য ব্ল্যাকবোর্ডও ফিট করে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। তোমার যাই বিল হয়েছে সেটা আমায় দিয়ে দাও, আমি পে করে দিচ্ছি। আরে কি কথা বলছেন আপনি ম্যাডাম? আপনি বাচ্চাদের ভবিষ্যতের জন্য এত কিছু করছেন, আর আমি এইটুকু কাজ ফ্রিতে করতে পারবো না নাকি? আর এমনিতেই আমার মেয়ে সুধাকে তো আপনি পড়াচ্ছেন ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমি আসছি, বাচ্চাদের স্কুলের টাইম হয়ে গেছে। এখন টিচার রিকশা স্কুলে বসে সেটা চালাতে শুরু করে দেয় আর বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে পিক করে নেয়। একজন মহিলাকে রিকশা চালাতে দেখে লোকেরা তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে দেয়, কিন্তু টিচার তাদের কথায় কোনো কানই দেয় না। আরে ওই দেখো, একজন মহিলা রিকশা চালাচ্ছে। এখন টিচার সব ছাত্রদেরকে বাড়ি থেকে নিয়ে পিক করে নেয় আর সবাইকে রিকশা স্কুলের ভেতরে পড়াতে শুরু করে দেয়। আর ছুটি হয়ে গেলে সবাইকে আবার বাড়িতে গিয়ে ড্রপ করে আসে। আর সব বাচ্চারা মন দিয়ে পড়াশোনাও শুরু করে দেয় আর এক্সামে টপ করে।
এই দেখো বাচ্চারা, আমাদের স্কুলের ব্যাপারে নিউজ পেপারে আর্টিকেল ছেপেছে, সবাই টপ করেছে। সেই জন্য সমস্ত স্টুডেন্টসদেরকে নতুন ক্লাসের জন্য শুভকামনা। এখন এই কথাটা সব জায়গাতেই ছড়িয়ে যায় যে এই টিচার স্কুল না থাকার কারণে রিকশায় ঘুরে ঘুরে বাচ্চাদেরকে পড়াশোনা করান। সরকারের কানে যখন এই কথা পৌঁছয় তখন সরকার ওই ঘুষখোর অফিসারদের কাছ থেকে বের করে দেয়, যারা স্কুল বিল্ডিংয়ের পয়সা খেয়ে নিয়েছিল। আর টিচারকে তার এই সততার জন্য অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানানো হয়।